স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিজিক্স নিয়ে। ফিজিক্সের আজকে যে চ্যাপ্টারটি পড়ব তা হচ্ছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন সম্পর্কে। এই চ্যাপ্টারের আজকের ক্লাসটি হচ্ছে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোর প্রতিফলন সম্পর্কে জেনেছি, আয়নার প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং আয়নার মধ্যে বিশেষ করে গোলীয় আয়নার যে বিভিন্ন ধরনের রাশি আছে তাদের সংজ্ঞা জেনেছি, সেই সম্পর্কে আমরা ডিটেলস অনেক কথা জেনেছি। আজকে আমরা যা পড়ব তা হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্বের প্রকারভেদ, সমতল আয়নার মধ্যে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেই সম্পর্কে জানব। আর সমতল আয়নায় যখন প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তাহলে শুরু করি আজকের ক্লাসটি। আমরা প্রথমেই জেনে নেই প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব কাকে বলে? এটা হচ্ছে, আমরা প্রতিবিম্ব পড়ার আগে একটু মনে করে নেই যে যখনই আমরা কোনো একটি বস্তুকে দেখি, ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তখনই আমরা বস্তুটাকে দেখতে পাই। যেমন এই যে মার্কারটা আছে আমার হাতে, এই মার্কারটাকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে? এই মার্কার থেকে আলো আমাদের চোখে আসতেছে, এই জন্য মার্কারটাকে আমরা দেখতেছি। ঠিক আছে, যদি মার্কার থেকে আলো আমাদের চোখে না আসতো তাহলে আমরা কিন্তু তাকে দেখতে পেতাম না। এইভাবে কোনো একটি বস্তুকে যদি আমরা বস্তুর যদি প্রতিবিম্ব দেখতে চাই তাহলে সেইখানে কি হয়, ওই বস্তু থেকে আলো বের হয়, বের হওয়ার পর সেটা কোনো জায়গায় গিয়ে বাধা খেয়ে ফিরে আসে। ফিরে আসলে সেগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে কোনো বিন্দু থেকে কোনো বস্তু থেকে আলোক রশ্মি বের হয়ে সেটা বাধা খেয়ে ফিরে আসা, যাকে প্রতিফলন বলে। প্রতিফলন অথবা প্রতিসরণের পর সেই আলোক রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে, যেই বিন্দু থেকে আলোগুলো প্রথমে বের হয়েছিল, সেই বিন্দুর প্রতিবিম্ব বলে। ক্লিয়ার? তাহলে আলোক রশ্মি কোনো বিন্দু থেকে বা বস্তু থেকে বের হওয়ার পর সেটা প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে যদি মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে ওই প্রথম বিন্দুর বা বস্তুর প্রতিবিম্ব বলে। ক্লিয়ার? তাহলে প্রতিবিম্ব কাকে বলে আমরা জেনে গেলাম। এবার জানবো প্রতিবিম্বের প্রকারভেদ। তো প্রতিবিম্বের প্রকারভেদ, প্রতিবিম্ব আবার দুই ধরনের। প্রতিবিম্বের প্রকারভেদ এক নম্বর হচ্ছে বাস্তব বা সদর প্রতিবিম্ব, আরেকটি হচ্ছে অবাস্তব বা অসদর প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কোনটি? একটু আগে যে আমরা বলেছিলাম যে আলোক রশ্মিগুলো দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয়, প্রকৃতপক্ষে মিলিত হয়, তখন যে প্রতিবিম্বটা হয় সেটি হচ্ছে বাস্তব বা সদর প্রতিবিম্ব। আর যদি আলোক রশ্মিগুলো মিলিত না হয়, তাদেরকে পেছনের দিকে বর্ধিত করে মিলিত করা হয়, তখন যেই প্রতিবিম্বটা হয় সেটা হচ্ছে অবাস্তব। কখন পেছনের দিকে? যে আলোগুলো প্রতিফলনের পর, বাধা খাওয়ার পর এগুলো যে বের হয়ে আসলো, বের হওয়ার সময় দেখা গেল যে আলোগুলো ছড়িয়ে যাচ্ছে, মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন ওই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তখন দেখা গেছে তারা একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তো
তাহলে পেছনের দিকে বর্ধিত করার পর যেই প্রতিবিম্ব পাওয়া যায় সেটি হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আর যদি পেছনের দিকে বর্ধিত করার আগেই প্রতিবিম্ব তৈরি হয়ে যায়, না তারা মিলিত হয়েই প্রতিবিম্ব তৈরি করে, সেটি হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, তো আমরা দেখি একটু পরেই দেখব সমতল আয়নার মধ্যে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, তখন এই বিষয়গুলো বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব বিষয়গুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সমতল আয়নার প্রতিবিম্ব। সমতল আয়নার মধ্যে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। তো আমরা তো সমতল আয়না সম্পর্কে গত ক্লাসে জেনেছি। সমতল আয়নার মধ্যে প্রতিবিম্ব তৈরি যে হয়, সমতল আয়নায় প্রতিবিম্ব বিন্দু লক্ষ্যবস্তুর ক্ষেত্রে বিন্দু লক্ষ্যবস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, এই হচ্ছে একটি সমতল আয়না। এই সমতল আয়নার সামনে একটি বিন্দু আমরা রাখলাম, ছোট একটি বস্তু বা বিন্দু রাখলাম আয়নার সামনে। তাহলে এই যে বিন্দু তাকে বলা হয় লক্ষ্যবস্তু। মানে সহজ কথা হচ্ছে, আমরা আয়নার সামনে যা কিছু রাখি, বাস্তবে যে বস্তুটাকে রাখি সে হচ্ছে লক্ষ্যবস্তু। আর ওই বস্তুটার যে প্রতিচ্ছবি তৈরি হয় আয়নার পেছনে অথবা অন্য জায়গায়, যেটা তৈরি হয় পরবর্তীতে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। যেমন আমরা কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়াই, তাহলে আয়নার সামনে যে আমরা দাঁড়াইলাম, আমরা হচ্ছে লক্ষ্যবস্তু। আর আমার মতো করে ঠিক আয়নার পেছনে যে আরেকজনকে দেখা যায় সেটা হচ্ছে প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব তৈরি করার জন্য অবশ্যই লক্ষ্যবস্তু লাগবে, আয়নার সামনে একটা কিছুকে রাখতে হবে। তাহলে এখানে আমরা আয়নার সামনে যা রাখলাম সেটা একটা ছোট বিন্দু, একটি বিন্দুকে রাখলাম বা ছোট বস্তুকে রাখলাম। তাহলে তার জন্য কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, আর যদি বড় বস্তুকে আয়নার সামনে রাখি তাহলে তার জন্য কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটা আমরা দেখব, একটু পরে দেখব যে বড় বস্তুর জন্য কেমন হয় আর ছোট বস্তুর জন্য বা বিন্দুর জন্য কিভাবে তৈরি হয়। তো এটা বিন্দুর জন্য, এই জন্য বলা হয়েছে যে এক্ষেত্রে যে লক্ষ্যবস্তুটা সেটা হচ্ছে একটা বিন্দু লক্ষ্যবস্তু। ক্লিয়ার? তাহলে বিন্দু লক্ষ্যবস্তুর জন্য যখন আমরা প্রতিবিম্ব আঁকতে চাইব, বিন্দু থেকে আলোকরশ্মি আয়নার দিকে পাঠাইতে হবে। তো আয়নার মধ্যে এই বিন্দু থেকে আলোকরশ্মি পাঠাইলাম, এটা আমরা জানি আপতিত রশ্মি। আর আপতিত রশ্মি এখানে আসার পর বাধা পাবে, যেহেতু এটা প্রতিফলক পৃষ্ঠ, বাধা খেয়ে সে ফিরে যাবে। এইভাবে সে ফিরে গেল। তাহলে ওই রশ্মিটা ছিল আপতিত রশ্মি, এখানে বাধা খাওয়ার পর সে ফিরে গেল, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আরেকটি রশ্মি তাকে পাঠাবো, মানে বিন্দু থেকে কমপক্ষে দুইটি আলোক রশ্মি পাঠাইতে হবে। একটি পাঠাইলে এটা দিয়ে প্রতিবিম্ব তৈরি করা যাবে না, দুইটি আলোক রশ্মি পাঠাইতে হবে। তাহলে আরেকটি আলোক রশ্মি আমরা সোজা পাঠাইলাম। তো এটাও আমরা জানি যে দর্পণের মধ্যে যদি কোনো আলোক রশ্মি সোজা যায় তাহলে সে আবার ওই পথেই ফিরে আসবে। তাহলে দ্বিতীয় আলোক রশ্মিটি এই পথেই আবার ফিরে আসলো। প্রথম আলোক রশ্মিটি এইভাবে ফিরে আসলো, দ্বিতীয়টি সোজা এইভাবে ফিরে আসলো। এখন তারা প্রতিফলিত, মানে যারা ফিরে আসলো এরা মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা প্রতিবিম্বের সংজ্ঞা একেবারে আজকের ক্লাসের শুরুতেই বলছিলাম যে আলোক রশ্মিগুলো বাধা খাওয়ার পর ফিরে আসে মিলিত হইতে হবে। তো এখানে তো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা যাচ্ছে নিচের দিকে, ওই রশ্মিটা আসতেছে এইভাবে, মিলবে না তারা। তাহলে কি করব, যখন দেখব যে আলোগুলো বাধা পাওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে না,
তখন তাদেরকে পেছনের দিকে ডট ডট দিয়ে মিলাবো। তাহলে এই রশ্মিটা যেটা এইভাবে চলে আসতেছে সেটাকে যদি আমরা পেছনের দিকে একটু নেই, এইভাবে স্কেল ধরে এগুলো করলে সুন্দর হবে, নিয়ে নিলাম। আর যে আলোক রশ্মিটা এইভাবে চলে আসতেছিল এখানেও স্কেল ধরে যদি আমরা এইভাবে নিয়ে আসি, তাহলে দেখা গেল যে আলোগুলো একটা জায়গায় মিলিত হয়। এই যে মিলিত হয়ে গেল, এইখানে একটা বিন্দু তৈরি হইল। এই বিন্দুটি হচ্ছে আগের যে বিন্দুটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেই বিন্দুর প্রতিবিম্ব। তাহলে ওই বিন্দুটার যদি আমরা নাম দিই এ, এখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ প্রাইম। তাহলে এখানে এ প্রাইম একটি অবাস্তব প্রতিবিম্ব। কেন অবাস্তব? কারণ আলোগুলো পেছনের দিকে ডট ডট দিয়ে মিলাইয়ে আমরা প্রতিবিম্ব পেয়েছি, এই জন্য এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আর যদি আলোগুলো এখানেই মিলিত হয়ে যেত প্রতিফলনের পর, তাহলে যে প্রতিবিম্বটা পাইতাম সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, আর এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব আমরা পরের ক্লাসটাতে দেখব, সেখানে গোলীয় দর্পণের মধ্যে বাস্তব প্রতিবিম্বগুলো দেখা যায়, খুব সহজে ভালোভাবে বোঝা যায়। তাহলে এখানে এ প্রাইম হচ্ছে একটি অবাস্তব প্রতিবিম্ব। কার ক্ষেত্রে? এটা বিন্দু লক্ষ্যবস্তুর ক্ষেত্রে। ক্লিয়ার? তারপর আমরা আরেকটি প্রতিবিম্ব আঁকবো বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে। তো বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে বিম্বটি যদি আমরা দেখতে চাই, এটাকে মুছে ফেলি। বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে এই হচ্ছে একটি প্রতিফলক পৃষ্ঠ বা আয়না, সমতল আয়না। তার সামনে একটি বস্তু রাখলাম। এই বস্তুটি একটু বড় বস্তু, এই মানে এটা বিন্দু না, অনেকগুলো বিন্দু তার মধ্যে আছে, এই জন্য তাকে বলা হয় বিস্তৃত লক্ষ্যবস্তু। তাহলে বিস্তৃত লক্ষ্যবস্তুর শীর্ষ বিন্দুটি হচ্ছে এ, আর নিচের বিন্দুটির নাম দিলাম বি। অর্থাৎ এ বি একটি লক্ষ্যবস্তুকে আয়নার, সমতল আয়নার সামনে রাখলাম। তার প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়? একটু আগে আমরা বিন্দুরটা দেখলাম। আসলে বিন্দুরটা যখন আমরা বুঝে ফেলবো, বিন্দুর সাথে বিস্তৃত লক্ষ্যবস্তুর চিত্রের অনেক মিল আছে, একটু বেশি আর কি আগেরটার চাইতে। তো এখান থেকেও তার প্রতিবিম্ব আঁকতে গেলে বা কোথায় তৈরি হবে, প্রকৃতপক্ষে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, সেটা এখন আমরা চিত্রের মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে বুঝতে পারবো। তাহলে এটার প্রতিবিম্ব আঁকতে গেলে এবার আলোক রশ্মি পাঠাইতে হবে তিনটা। বিন্দুর ক্ষেত্রে আলোক রশ্মি পাঠিয়েছিলাম আমরা দুইটি, এক্ষেত্রে পাঠাইতে হবে তিনটি আলোক রশ্মির মধ্যে শীর্ষবিন্দু মাথা থেকে আলোক রশ্মি যাবে দুইটি আলোক রশ্মি আসবে, আর বি বিন্দু থেকে আলোক রশ্মি আসবে একটি। এটাই সিস্টেম। তাহলে এ বিন্দু থেকে দুইটি আলোক রশ্মি আমরা পাঠাবো। তাহলে একটি আলোক রশ্মি পাঠাইলাম আমরা তির্যকভাবে, এখান থেকে যে আলোটি আবার এইভাবে চলে আসবে প্রতিফলিত রশ্মি। আরেকটি আলোক রশ্মি সোজা পাঠাইলাম, এটা বাঁধাকে আবার সোজাই আসবে। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব পাওয়ার জন্য একটু আগে বিন্দুটার যেভাবে বের করছে আসলে ওই রকমই। তাহলে এটাকে পেছনের দিকে আমরা ডট ডট দিয়ে নিয়ে নিব, এটাকেও পেছনের দিকে ডট ডট দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে মিলিত হচ্ছে, এই মিলিতটা হচ্ছে এ প্রাইম, মানে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এবার বি এর ক্ষেত্রে কি ঘটনা সেটা যদি দেখি, বি থেকে আরেকটি আলোক রশ্মি সোজা পাঠাইলাম, ওইটাও সোজাই ফিরে আসবে।
তো এই ক্ষেত্রে বি বিন্দু থেকে যে আলোটা আসছিল সেটাকেও পেছনের দিকে আমরা বর্ধিত করলাম। তো এ বিন্দু থেকে বি বিন্দুর যে প্রতিফলিত রশ্মি বর্ধিত অংশ সেটাকে যোগ করে যদি দেই আমরা, তাহলে এই ক্ষেত্রে হবে বি প্রাইম অর্থাৎ বি বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে বি বিন্দুটা এখানে পেয়ে গেলাম। আর এ প্রাইম বি প্রাইম এটা হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম। কি করলাম আমরা, এ বিন্দু থেকে দুইটি আলোক রশ্মি পাঠাইয়া মিলিত করলাম পেছনের দিকে বর্ধিত করে, সেটা হচ্ছে এ প্রাইম মানে এ বিন্দুর প্রতিবিম্ব, বি বিন্দুর বর্ধিত করে সেখানে বি প্রাইম পেয়ে গেলাম। যোগ করলাম, এটাই হচ্ছে এ বি এর বিস্তৃত লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের আজকের আলোচনার যে সর্বশেষ পয়েন্ট, সমতল আয়নার মধ্যে প্রতিবিম্বের কি কি আমরা বৈশিষ্ট্য দেখি। এখানে কিছু সাধারণ কথা এরা মেনটেন করে। সমতল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে দুইবার আমরা প্রতিবিম্ব আঁকলাম বিন্দুর ক্ষেত্রে, বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে দুইবারই দেখা যাচ্ছে যে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। আসলে সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্বই তৈরি হয়, এটা একটি বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে আয়নার পেছনে তৈরি হয়। প্রতিবিম্ব হয় আয়নার পেছনে। 3 নম্বর হচ্ছে আয়না থেকে লক্ষ্যবস্তুটা যতটুকু সামনে আছে, আয়না থেকে ঠিক ততটুকু দূরেই প্রতিবিম্বটা তৈরি হয়। এই ক্ষেত্রে আয়না থেকে লক্ষ্যবস্তু যতটুকু দূরে, এখান থেকে আয়না থেকে এটা যদি 5 সেন্টিমিটার হয়, আয়না থেকে আবার 5 সেন্টিমিটার দূরেই প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ আয়না থেকে সমদূরবর্তী, আয়না থেকে সমান দূরে প্রতিবিম্ব তৈরি, সমান দূরে প্রতিবিম্ব হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্ব সবসময় সোজা তৈরি হয়। সোজা মানে এ বিন্দুর মাথাটা উপরের দিকে আছে, প্রতিবিম্ব যে তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে এটার মাথাটা উপরের দিকে আছে। আমরা দেখব পরের ক্লাসে গোলীয় দর্পণে বা গোলীয় আয়নার মধ্যে এখানে মাথা উপর দিকে, ওই জায়গায় মাথা থাকবে নিচের দিকে, উল্টায়া যাবে, সেটাকে বলা হয় উল্টা। কিন্তু সমতলের ক্ষেত্রে মাথা সোজাই থাকে, এই জন্য বলা হয় এটা প্রতিবিম্বটা সোজা তৈরি হয়। ক্লিয়ার? এই 4টা পয়েন্ট হচ্ছে সমতল আয়নার মধ্যে প্রতিবিম্ব তৈরির সময় তারা সবসময় এগুলো মেনটেন করে। এদেরকে নিয়ে অনেক অবজেক্টিভ হয়, এই কথাগুলোকেই এক একটা বৈশিষ্ট্যকে নিয়েই অবজেক্টিভ হতে পারে হয়। আর এখানে প্রসঙ্গক্রমে আমরা আরও একটু বলতে পারি, সেটা হচ্ছে আয়নাতে, সমতল আয়নাতে যদি আমাদের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে আয়নার যে হাইট, আয়নার যে উচ্চতা, সেটা কমপক্ষে লক্ষ্যবস্তুর অর্ধেক হইতে হবে। বিষয়টা আরও একটু ক্লিয়ার করতেছি, যেমন আমার পা থেকে মাথা পর্যন্ত আমি যদি আয়নাতে আমার প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে আয়নাটা কমপক্ষে আমার উচ্চতার অর্ধেক হইতে হবে। মানে আমি যতটুকু উঁচু, আমার অর্ধেক উঁচু যদি আয়না থাকে, ওই আয়নাতে আমি যদি তাকাই তাহলে আমার পা এবং মাথা দেখব। এর অর্ধেকের কম যদি আয়না হয় তাহলে পা দেখা যাবে না, উপরের অংশটা দেখা যাবে। ক্লিয়ার? তো এটা সমতল আয়নার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, যে সবসময় একটা বস্তুকে পূর্ণরূপে যদি দেখতে চাই পা থেকে মাথা পর্যন্ত, তাহলে বস্তুটার উচ্চতার অর্ধেক উঁচু হইতে হবে আয়নার উচ্চতা। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস।
এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসে গুলিয়ত আয়নাতে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেই ক্লাসটি আরও বেশি গুরুত্বপূর্ণ, দেখার জন্য সবার প্রতি আহ্বান রইল। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। থ্যাংক ইউ।